আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জনপদের খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। মাছের অন্যতম প্রাকৃতিক উৎস চট্টগ্রামের হালদা নদী থেকে আবারও দৈনিক 14 কোটি লিটার পানি তুলে নেওয়ার প্রকল্প বাতিলের জোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সরকারের আইন, বিধিবিধান এবং উচ্চ আদালতের নির্দেশনা পাশ কাটিয়ে গুটি কয়েক মানুষের স্বার্থ রক্ষায় জীববৈচিত্র্য ধ্বংসের পায়তারা করছে সরকারেরই কয়েকটি সংস্থা। বাংলাদেশ এক্সপোর্ট জোন অথরিটি বেজার উদ্যোগে মিরসরাই ফেনী এলাকায় প্রস্তাবিত বঙ্গবন্ধু শিল্পনগরীতে পানি সরবরাহ করতে মহুরা ফেজ 2 প্রকল্প নিয়ে সোচ্চার হয়ে উঠেছেন পরিবেশবাদীরা। রিজবি নওয়াজের রিপোর্ট। হালদা নদী দেশের কার্প জাতীয় মাছের একমাত্র জিন ব্যাংক। চট্টগ্রামের লাইফলাইন বললেও কম বলা হয়। প্রায় 98 কিলোমিটার দৈর্ঘ্যের ছোট্ট এই নদীটি ও এলাকার মানুষ, প্রকৃতি, প্রতিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নানা সময়ে জেনে না জেনে ব্যক্তিস্বার্থে নদীর গতিপথ বদলে দেওয়ার চেষ্টা। রাবার ড্যাম বসিয়ে ডিসেম্বর থেকে মার্চ 4 মাস প্রায় 20 কিলোমিটার পানি শূন্য করে ফেলা। চট্টগ্রাম শহরে পানির চাহিদা মেটাতে প্রতিদিন 18 কোটি লিটার পানি তুলে নেওয়া। পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পে বড় মৌসুমে প্রতিদিন 25 কোটি লিটার পানি নেয়া, নদীর তীরে দূষণকারী শিল্প স্থাপন, সব মিলে হালদা অনেকটাই বিপন্ন। তার উপর মহুরা ফেজ 2 প্রকল্প হালদার কফিনে শেষ পেরেক ঠোকা মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তিতে রিপোর্ট করা হয়নি। তথ্যগত যথেষ্ট মিথ্যাচার করা হয়েছে এবং অনেকটা প্রতারণার মাধ্যমে এই পানি উত্তোলন করে এটা আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি সমন্বয়ক অধ্যাপক কিবরিয়ার মতো প্রকল্পটির পরিবেশগত সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন প্রস্তুতকারী সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং IWM এর কঠোর সমালোচনা করেন অন্য আলোচকরাও। আগে একজন বক্তা বলে গেছেন সরকারি কর্তৃপক্ষকে তিনি ইনকম্পিটেন্ট বলতে চান না। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই তারা শুধু ইনকম্পিটেন্টই না, তারা ম্যালাফাইডি, তারা দূরভিসন্ধি নিয়ে এই কাজগুলো করে। তারা ওই যে আজকালকার অর্ডার দিলে ফুড পান্ডা আপনার বাসায় খাওয়া এনে দেয় না, তারা ওরকম ফুড পান্ডার কাজ করে। যে যেরকম রিপোর্ট চায় তার জন্য সেরকম রিপোর্ট করে দেয়। ইআই এর অবজেক্টিভ তা না। এইভাবে ইআইএ করলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মূল মন্ত্রটাই ব্যাহত হয়ে যাবে। যে রিপোর্ট দিয়ে এইটাকে লিগ্যালাইজ করার যে চেষ্টা করা হচ্ছে, জাস্টিফাই করার যে চেষ্টা করা হচ্ছে, দিস ইজ নট অনলি contradictory with earlier findings of the government, this is a fraud with the public at large. প্রাণ প্রকৃতি সুরক্ষা মঞ্চের ওয়েবিনারে মূল সুর, হালদা নদী বাঁচাতেই হবে, কোনো বিকল্প নাই। আস্তে আস্তে হালদা যদি আমার হাত থেকে চলে যায় তাহলে আমি মাছের স্পন সংগ্রহ করার আমার সোর্সটা জিরো হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড আমাদের যেই মাছ থেকে পোনা তৈরি হয়ে রুট ফিশ তৈরি হচ্ছে, জেনারেশন রিজেনারেট হচ্ছে, সেইগুলো দুর্বল হয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড ইনব্রিডিং একটা বিগ প্রবলেম বাংলাদেশে ফিশ কালচার। এই ইনব্রিডিং এর ফলে ভাই বোনের ক্রস হওয়ার ফলে মাছ বলতে কিছুই থাকবে না। একটা সময় এসে আপনি দেখবেন যে কার্প জাতীয় মাছ শূন্য হয়ে গেছে। তাহলে সৃষ্টিকর্তা আপনাকে প্রাকৃতিক ভাবে যেই উৎসটা দিয়ে দিয়েছে সেটাকে আপনি নিজের হাতে ধ্বংস করছেন। এটা নিশ্চয়ই সরকার আমলে আনবেন। উন্নয়ন প্রকল্পে গোজামিল ঢাকতে বাংলাদেশ সেনাবাহিনীকে কাজ দিয়ে দেওয়ার প্রবণতার সমালোচনা করেন আলোচকরা। একটা প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো লাভ করার জন্য তারা যে কোনো রিপোর্ট লিখতে পারে। IWM এবং CGIS এর মাধ্যমে আমরা সেই ধরনের রিপোর্ট আশা করি না। হালদা নদীর থেকে আরো বেশি গাঁজাখড়ি রিপোর্ট একটা দিয়েছে পদ্মা সংক্রান্ত। যে ম্যাপ নিয়ে তারা তৈরি করেছে সেই ম্যাপ ভুল। যে প্রস্তাব তারা দিয়েছে, আমি চ্যালেঞ্জ করেছি ওয়েবনারে, এই প্রস্তাব বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। কোনো ডিজাইন নেই। গাঁজাখড়ি কতগুলো লাইন টেনে, গাঁজাখড়ি কতগুলো প্রস্তাব দিয়ে, সেটা আরো একটা মজার টেকনিক আছে তাদের। টেকনিকটা হচ্ছে বাস্তবায়নের জন্য আর্মির হাতে দিয়ে দেয়, যে ভয় পেয়ে আমরা এটা সম্পর্কে কোনো কথা বলবো না। হালদা নদী থেকে পানি নেয়ার এই প্রকল্প সম্পর্কে নদী কমিশনকেও অন্ধকারে রাখা হয়েছে, জানান কমিশনের চেয়ারম্যান। দ্যাট সায়েন্টিফিক রিসার্চ ইজ এ মাস্ট। ফলে যে স্টাডি তারা করছে এটা ত্রুটিপূর্ণ বলে আমিও মনে করি। যে তথ্যগুলো আপনারা তুলেছেন, ইট ইজ এনাফ, মোর দ্যান এনাফ, যে এইটা একটা রিডান্ডেন্ট স্টাডি। নট অনলি দ্যাট, IWM এর মতো এরকম একটা প্রতিষ্ঠান
যে ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি সুনামও সে ক্ষুণ্ণ করছে, একই সাথে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সুনামকে ক্ষুণ্ণ করছে। কারণ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং হাজারটা প্রজেক্ট কিন্তু তারা বাস্তবায়ন করছে, এবং আমরা তাদের অনেক সময় মতামত নিয়ে বিশ্বাস করি। প্রাণ প্রকৃতি সুরক্ষা মঞ্চের আলোচনার সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করবেন। আলোচনায় কথা দেন নদী কমিশনের চেয়ারম্যান রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর 1 ও 2 নম্বর পিয়ারের উপর 38তম স্প্যান 1A বসানো হয়েছে। এতে সেতুর 5700 মিটার অংশ দৃশ্যমান হলো। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, সকাল 9টায় কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন TIN-E 150 মিটার দৈর্ঘ্যের 37তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিয়ারের উদ্দেশ্যে রওনা হয়। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে BSF এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। রাতে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার 1062 ও 63 এর কাছে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রাতে 10 থেকে 12 জনের একটি দল সীমান্তে মাদক পাচারের উদ্দেশ্যে জড়ো হয়। সে সময় তারা কাঁটাতারের কাছে চলে গেলে ভারতের কুচনিমারা BSF ক্যাম্পের 6 ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শাহিনুর রহমান ফকির চাঁদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে আহত ফকির চাঁদকে তাদের সঙ্গীরা রৌমারী হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় 35 বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আওয়াল জানান, সীমান্তে গুলির ঘটনায় প্রতিবাদ জানিয়ে BSF-কে চিঠি দেওয়া হবে। ভোলার বোরহানুদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ নীরব ও হাসনাইন নামে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো 9 জন। আহতদের ভোলা ও বোরহানুদ্দিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার রাত 10টায় উপজেলার বড়মানিকা ইউনিয়নের মদন ফরাজি বাড়ির দরজার এলাকায় বেলুন ফলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বেলুন বিক্রেতা নীরব ও হাসনাইন নামের এক কিশোর মারা যায়। এই ঘটনায় নিহতদের পরিবারকে 10,000 টাকা করে অনুদান এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র রয়েছে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গতি প্রতিপাদ্য নিয়ে সারা দেশে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। বরিশালে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক SM অজিউর রহমান। রংপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সেবা সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন। দেশের রাজনৈতিক ক্ষেত্রে নারীদের 33% গণপ্রতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও মতবিনিময় সভা করেছে নারী উন্নয়ন ফোরাম। নীলফামারীতে আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও মজবুতকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা ভূমি মালিকদের চেক বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য আসাদুজ্জামান নূর জমির মালিকদের হাতে চেক তুলে দেন। জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদ্য প্রয়াত স্থপতি রবিউল হুসাইন ও মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন তারিক আলীর স্মরণে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। চাঁপাইনবাবগঞ্জে জন্মগতভাবে ঠোঁট ও তালুকাটার রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প হয়েছে। ডাক্তার সৈয়দ শামসুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি টিম 2 দিনের ক্যাম্পে 25 জন রোগীর অপারেশন করবেন। বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে নির্যাতনের শিকার নারী ও শিশুর প্রতি সহায়তা প্রদানকারী সংস্থার ভূমিকা এবং করণীয় বিষয়ে সমন্বয় সভা। প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে অ্যাকশন এইড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে একদিনে 35টি সড়ক পাকাকরণের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। আত্মসামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় রাঙামাটিতে 20টি পরিবারকে গরু, ছাগল, ঢেউটিন এবং
হাঁস মুরগি কেনার জন্য নগদ টাকা বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস শনাক্তের জন্য ল্যাব স্থাপন করা হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখনকার জনপদের খবরে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।